আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নর্মালি আমি সকাল থেকে ভিডিও শুরু করি, কিন্তু আজকে আর সেটা করা হয়ে ওঠেনি, কারণ শরীরটা খুব একটা ভালো না। সকালে উঠেছিও ঘুম থেকে দেরি করে, আর নাস্তার প্রিপারেশন খুব একটা ভালো ওইভাবে ছিলও না। দেখা যাচ্ছে ঘরে যা ছিল এবং সাথে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এটাই আমাদের নাস্তা হয়ে গিয়েছে। আর আজকে আসলে এক একজন এক এক সময় খেয়েছি, ওটা ভিডিও করাও হয়ে ওঠেনি। সব মিলিয়ে দুপুরে রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আমি জানি না কেউ এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি ভালো লাগে সময় সুযোগ মতো আপনি সেটা দেখেও নিতে পারবেন। বাড়ি থেকে আসার সময় যে ঠান্ডাটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম সেটা কেন যেন আমার পিছুই ছাড়ছে না। আমার গলায় বসে গেছে ঠান্ডাটা এবং অনেক বেশি কাশি হচ্ছে, যে কারণে রাতে কিন্তু ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে আর সকালে উঠতেও দেরি হচ্ছে। আর এই যে সকালে উঠতে দেরি হচ্ছে এর প্রভাব কিন্তু আমার সারা দিনের কাজকর্মে পড়ছে। এখন আমি যে রান্নাটা করে নিচ্ছি কোনো রকম বাটা মশলা ছাড়াই করছি। আমি যদি তাড়াহুড়ার ভেতরে না থাকতাম তাহলে কিন্তু একটু বাটা মশলা এখানে ব্যবহার করতাম। তো ওই মশলা বাটতে হবে ওই ঝামেলাটাই আমার এখন করতে ভালো লাগছে না, কারণ দেরি হয়ে গেছে সব কিছুতে। এ কারণে এই যে মাছটা এখন আমি কাটা মশলাতেই বসিয়ে দিলাম। তো এভাবেই সব কাজকর্মে কিন্তু সকালে উঠতে দেরি হওয়ার প্রভাব একটু একটু করে পড়বে, যেটা সচরাচর বোঝা যাবে না, কিন্তু আমি করছি তো আমি বুঝছি যে কোথায় কোথায় অসঙ্গতি থেকে যাচ্ছে আর কি। ভাজিটা মোটামুটি হয়ে এসেছে, তো ওটাকে পাশের চুলায় শিফট করে আমি অন্য চুলায় মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর এখন এটা নিজে নিজে হতে থাকবে, আর তো কিছু করার নেই এর। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিব। আসলে এই পাতিলটা দেখে কেউ কিছু মন্তব্য করবেন না আসলে, কারণ এটা রাইস কুকারের পাতিল, আর আমি চাইলেও এই পাতিলটা ফেলে দিতে পারবো না, কারণ এই সেম সাইজের পাতিল আমি কোথাও আর খুঁজে পাবো না। আর এই ছোট্ট রাইস কুকারটা আমার অনেক বেশি কাজের। আমাদের 4 জনের সংসারে এই পাতিলের ভাতেই হয়ে যায়, এ কারণে পাতিলটাও আমি ফেলতে পারবো না। রাইস কুকার ভালো আছে, তাকেও তো ফেলতে পারবো না। তো চাল ধোয়া পানিটা আমি একটু রেখে দিলাম, দেখি গাছে দেয়া যায় কিনা। যদিও রাতে গাছে পানি দিয়েছি, তারপরেও যেগুলো একটু শুকিয়েছে সেগুলোতে দিয়ে দিব আর কি। সংসারে এমন অনেক জিনিসই থাকে যেগুলো দেখে মনে হয় ভালো লাগছে না, এখন আর নষ্ট হয়ে গিয়েছে, পুরনো হয়ে গিয়েছে, এগুলোকে ফেলে দেওয়া উচিত। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই জিনিসটারই অনেক বেশি প্রয়োজন হয়ে যায়, আর তখন মনে হয় যে ইস, ফেলে দিলাম, এখন আবার নতুন করে একটা কিনতে হবে। তো আমি যে কাজটা করি, কিছুদিন কোনো কিছু ব্যবহার করার পরে যদি মনে হয় যে না এটা আর ভালো লাগছে না, তো ঠিক আছে আমি ফেলে দিই না, আমি গুছিয়ে উঠিয়ে রাখি। দেখা যাচ্ছে বেশ কিছুদিন পরে আবার ওইটার আমার প্রয়োজন হয়, বা আমার মন মানসিকতা চেঞ্জ হয়, বা মনে হয় যে না এটা এভাবে রেখেছিলাম বা এভাবে ব্যবহার করতাম, ঠিক আছে এখন একটু অন্যভাবে ব্যবহার করে দেখি। তো দেখা যায় যে পরবর্তীতে অন্যভাবে ব্যবহার করতে যেয়ে ওই জিনিসটাই ভালো লেগে যায়। তো এ কারণে কোনো কিছু ফেলে দেওয়া উচিত নয়, গুছিয়ে রাখা উচিত। দিন যায়, সময় যায়, মানুষের মন পরিবর্তন হয় এবং সেই জিনিসটাই কিন্তু আবার ব্যবহারের উপযোগী করে মানুষ ব্যবহার করে। তো আমার ক্ষেত্রে এটা হয়, জানি না কার কার ক্ষেত্রে হয়। এই তো চাল ধোয়া পানিটা আমি গাছে এখন দিয়ে দিচ্ছি। সবগুলো গাছে দিব না, কারণ কিছু কিছু গাছের গোড়া এখনো ভিজা, তো যেগুলো শুকিয়ে গিয়েছে সেই গাছের গোড়াগুলোতেই দিয়ে দিচ্ছি আর কি। আর এই যে দুইটা জারবেরা একসাথে ফুটেছে, এটা যে আমার কাছে কি একটা আনন্দের। নিচের থেকে আরেকটা কলি আসছে, সেটাও হয়তো কিছুদিন পরেই ফুটে যাবে। তো যাই হোক, এই তো এখন যেহেতু রান্নাবান্না শেষের পর্যায়ে, আর গাছেদের সাথে কিছুটা সময়ও কাটাই। আজকে সকালে যেহেতু এদের সাথে সময় কাটানো হয় নাই, তো ভাবলাম যে ঠিক আছে এখন গোসলের আগে একটু সময়টা কাটিয়ে নিই।
আমার কাছে জামা কাপড় কাচা ধোয়ার থেকেও ভাঁজ করে গুছিয়ে রাখাটা বেশি ঝামেলাপূর্ণ কাজ মনে হয়। দেখা যাচ্ছে খালা শুকনো কাপড় উঠিয়ে রেখে চলে গেছে, কিন্তু আমার আর ভাঁজ করা হয়ে উঠছে না। ঘরের সমস্ত কাজ শেষ, তারপর যখন বাসার দিকে তাকাই দেখি যে না, সব কিছু গোছানো অথচ কাপড় গোছায়নি। তো তখন আবার দৌড়ে যেয়ে সেগুলোই গুছিয়ে ফেলি। কিন্তু অলসতা আমার ভেতরে এটা নিয়ে কাজ করেই আর কি। যদিও আমার কাজ আমাকেই করতে হবে, কিছু করার নেই। আর এই তো প্রতীকে গোসল করাবো, তো সব কিছু রেডি করে রেখে তারপরে যাচ্ছি যে বাকি টুকিটাকি যেসব কাজ আছে সেরে এসে তারপরে ওকে গোসল করাবো। এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে এই ফাঁকে। আর এই তো আমি এখন নামিয়েও নিচ্ছি। গত 3-4টা দিন ধরে আমি অনেক বেশি টেনশনে ছিলাম প্রয়াসের রেজাল্ট নিয়ে। প্রয়াসের রেজাল্ট নিয়ে আমার অন্যান্যবার কোনো টেনশন হয় না। আমি নিজে পড়াই, আমি জানি যে ও কেমন রেজাল্ট করবে, সেক্ষেত্রে আমার টেনশনের কিছু থাকে না। কিন্তু এবার হচ্ছে আমি ওকে পড়াতে পারিনি। এবার পরীক্ষার জন্য ওকে আমি দেখতেই পারিনি ও কী পড়েছে না করেছে। যতটুকু নিজে করেছে আর টিচার পড়িয়েছে। আর এদিকে একটা সমস্যা যেটা হয়েছিল, ওরা 8 মাস এক ধরনের পড়াশোনা করেছে, মানে একরকম সিলেবাসে পড়েছে। বাকি 2টা মাস ওরা অন্যরকম সিলেবাস পড়েছে এবং এই 2 মাসের প্রিপারেশনেই ওদের পরীক্ষা হয়েছে। তো সব কিছু মিলিয়ে টেনশনটা এই কারণেই ছিল, কারণ 8 মাস তো পুরা এলোমেলোভাবে চলেছে। 2 মাসের ভেতরে কি পড়লো এবং প্রশ্নটাও খুব হার্ড হয়েছিল। সব কিছু মিলিয়ে আমার টেনশন অনেক বেশি ছিল এবং আমি ভেবেছিলাম না জানি কি হবে, কারণ এবার তো আমার কোনো আইডিয়া ছিল না ও কী করেছে না করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করেছে। তো টেনশন মুক্ত এখন অনেক বেশি ফ্রি লাগছে এবং রেজাল্ট দিয়ে দিয়েছে, ভর্তি করে ফেলেছি। সব কিছু মিলিয়ে বছরের যে কাজকর্মগুলো থাকে বাচ্চাকে নিয়ে সেটা কমপ্লিট করে ফেলেছি। আর এ কারণে এখন অনেক বেশি স্বস্তি লাগছে। শরীর খারাপ থাকলেও মনটা ফুরফুরা, কারণ আনুষঙ্গিক যত কাজ ছিল, যত ইম্পর্টেন্ট কাজ সব কিছুই গুছিয়ে নিয়েছি। কোচিংয়ে প্রয়াসকে ভর্তিও করে ফেলেছি। সব কিছু মিলিয়ে এখন বেশ ফ্রি লাগছে আর কি। রান্না শেষ করার পরে রান্নাঘরটা আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। চুলাটাকেও মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার জন্য যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি। রান্না শেষ করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়াই কিন্তু সবচেয়ে বড় একটা কাজ হয়ে দাঁড়ায়। আমার তো মনে হয় সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, কারণ রান্না শেষ করার পরে রান্নাঘরের যে অবস্থা হয় সেটা পরিষ্কার করা সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায়। রান্না করতেও মনে হয় অতটা কষ্ট হয় না যতটা রান্নাঘরটা পরিষ্কার করতে কষ্ট হয়। আমার রান্নাঘরে যেহেতু জিনিসপত্র খুবই কম, কোনো ক্যাবিনেট নেই বা কোনো তাকও নেই, আমি আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছি। এ কারণে আমার পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় না, তবে যেটা হয় সেটাও কিন্তু কম নয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু রেস্ট নেওয়ার উপায় নেই, কারণ হচ্ছে পাশের কোনো ফ্ল্যাটে হয়তো পিঠা তৈরি হচ্ছে আর তার ঘ্রাণ এসে লেগেছে আমার নাকে। তো আমিও ঝটপট উঠে ফ্রিজ থেকে গুড় আর নারকেলটা বের করে রেখেছিলাম। আর এখন এই তো সন্ধ্যা হয়ে আসছে একটা ভাব, এই সময় এসেছি পিঠা বানাতে। সন্ধ্যার নাস্তায় আজকে এই পিঠাই আমরা খাবো। আর সবচেয়ে সহজ পিঠা আমার কাছে এই মুহূর্তে মনে হলো যে পাটিসাপটা, কারণ উপকরণ যা আছে তা দিয়ে হয়ে যাবে, বিশেষ কিছু লাগবে না। তো এ কারণে আমি পাটিসাপটা পিঠাটাই বানিয়ে নিচ্ছি। আর নারকেলটা বাড়ি থেকে ভাবি একদম কুড়িয়ে দিয়েছিল আমাকে ফ্রোজেন করে, সেটাই আমি নিয়ে এসেছিলাম। আর এই তো এখন তার দেওয়া নারকেলে আরামে আমি পিঠা বানিয়ে খাচ্ছি। অর্থ, প্রতিপত্তি, সুখ স্বাচ্ছন্দ্য যত কিছুর মধ্যেই আমরা থাকি না কেন, জীবনে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যে নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করবে, আপনার কিছু উপকারে আসবে। সেরকম একজন মানুষ ভাবি। তো নর্মালি তো মানুষের যায় মারামারি কাটাকাটি থাকে, আমাদের আবার সেরকম কোনো ঝামেলা নেই। আমার জন্য ভাবি নিঃস্বার্থভাবে ভালোবেসে এগুলো করে দিয়েছেন। তো এইগুলো করা ছিল বলেই আমি কিন্তু খুব সহজেই এই যে পিঠাটা বানিয়ে নিতে পারছি। আগে তো বাড়ি থেকে আসার সময় এই জাতীয় কিছু মা করে দিত, তো এখন মা নিজেই অসুস্থ, মাকে তো আর এগুলো কখনোই আমি বলবো না। আর বললে হয়তো যত কষ্টই হোক সে সেগুলো করে দেওয়ার চেষ্টা করবে, তো তাকে আমার খাটানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো এখন এই জন্য এই জাতীয় কোনো কিছু আর বাবার বাড়ি থেকে আনার চেষ্টাও করি না। তবে এই যে যতটুকু সম্ভব সেটা মা তারপরেও দেন, যেমন চালের গুঁড়াটা মা দিয়েছে। তো যাই হোক, এখন এই যে দুই বাড়ির দুই মহিষী
নারীর কল্যাণে আমি এখন পিঠা বানিয়ে খাচ্ছি। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছিলাম আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি, সাথে গুড় দিয়েছি, আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে এখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পিঠা বানানোর কথা যদি কখনো প্রয়াসের সামনে বলি, সে এক কথায় বলে যে পাটিসাপটা পিঠা বানাও। জানি না, হয়তো এই পিঠাটাই চেনে বলে এটাই বলে। আসলে ও যখন ক্লাস 4-এ পড়তো, ওদের পিঠা পার্বণ নামে একটা বইয়ে চ্যাপ্টার ছিল, তো সেখান থেকেও পাটিসাপটা পিঠার নামটা মনে রেখেছে এবং পিঠা বানানোর কথা বললে ওই পিঠাটাই খেতে চাই। নারকেলের পুরটাকে আমি একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিয়েছিলাম, যেন হাত দিয়ে ছড়িয়ে এভাবে দেওয়া যায়। নারকেলের পুরটা যদি শক্ত হয়ে যেত তাহলে কিন্তু পিঠা ফোল্ড করা যেত না, তখন মাঝখান থেকে ফেটে যেত। এ কারণে নরম থাকতে থাকতে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন পিঠার মাঝখানে দিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিলাম। খুব সহজ পিঠা, যে কোনো মানুষই এটা পারবে। তো আগে এই পিঠাটা কিন্তু বানানো কষ্ট ছিল, যতদিন পর্যন্ত ননস্টিকের পাত্র আসে নাই ততদিন পর্যন্ত কিন্তু মানুষের জন্য একটা চ্যালেঞ্জ ছিল পাটিসাপটা পিঠা বানানো। তো এখন কিন্তু ওই চ্যালেঞ্জটা আর নাই। এখন দেখা যাচ্ছে বিনা তেলেও এই ননস্টিক ফ্রাই প্যানে বা ননস্টিক পাত্রে সুন্দর মতো পিঠা উঠে যায়। আগে আমার মাকে দেখেছি অনেক কষ্ট করে পিঠা বানাতো, কারণ তখন তো আর এগুলো ছিল না। তো যাই হোক, এখন সবার জন্যই উপকার হয়েছে এই পাত্রতে এই জাতীয় পিঠা তৈরি করা। পিঠা তৈরি হয়ে গিয়েছে, সন্ধ্যাও হয়ে এসেছে, আর সন্ধ্যার নাস্তায় আজকে ছিল আমাদের এই পিঠাটা। তো এই পিঠাগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।